স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ চলছে অনলাইনে। 14 তারিখ লাস্ট ডেট। এর পরেও ডেট এক্সটেন্ড করা হতে পারে এমনটা শোনা যাচ্ছে। কিন্তু ইতিমধ্যেই ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনারা অনেকেই অনেক কিছু বিষয়ে ভুল করে ফেলেছেন। অনেকেই অনেক বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন আমার আগের ভিডিওগুলোতে কমেন্ট করে। তো সেগুলোতে আমি আপনাদেরকে প্রত্যেককে তো কমেন্টের উত্তর দিতে পারিনি। তাই আমি ভাবলাম যে একটি ভিডিও করে প্রত্যেকটি বিষয় আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। মূলত তার জন্যই আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমরা এসএসসি ফর্ম ফিল আপ সংক্রান্ত যাবতীয় বিষয়ে আপনাদের যা যা জিজ্ঞাস্য ছিল সেইগুলো নিয়ে আলোচনা করব। যেমন আপনারা ছবি সিগনেচার আপলোড করতে কেউ যদি ভুল করে ফেলেন, একাডেমিক ডিটেলসে কেউ যদি ভুল করে ফেলেন, বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা যে মহিলা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে নামের ক্ষেত্রে সেইটা কোনটা নাম হবে। বিয়ের পরে অনেকের সারনেম চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা কোন নামটা দিয়ে করবেন, সেক্ষেত্রে যদি কেউ ভুল করেন কোনটা সঠিক। তারপরে এই যে বিষয়গুলো আরও যেগুলো রয়েছে, বিশেষ করে একাডেমিকের ক্ষেত্রে 9-10-এর অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনারা যে হায়ার মার্কস যদি কারোর পিজিতে থাকে তাহলে সে কি পিজি দিয়ে অনেকেই ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে কি হবে, পুরোটাই দেওয়া উচিত ছিল কি ছিল না, নাকি পিজি দিয়ে করলেও কোনো সমস্যা নেই। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে বা আরও যে সমস্ত বিষয় রয়েছে, কেউ ফটো সিগনেচার আপলোডের ক্ষেত্রে যে নানান ভুলগুলো করেছেন প্রাথমিক অবস্থায়, তো সেইগুলো নিয়ে এবং এসএসসির পরীক্ষা রিটেন যে এক্সাম সেটি কবে হতে পারে এই বিষয়ে আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওর লেন্থ হয়তো একটু বড় হবে, যার যেটা দেখার প্রয়োজন সে সেই অংশটুকু স্কিপ করে সেই অংশটুকু দেখতে পারেন। বাকি যার এই ভিডিওটি দেখার প্রয়োজন মনে হবে না সেই ভিডিওটি পুরোটাই স্কিপ করতে পারেন। তো প্রথম দেখুন যে অংশটি নিয়ে আমি আলোচনা করব যে এসএসসির ফর্মে যদি কিছু ভুল হয় তাহলে আপনাদের কি উপায় রয়েছে এই মুহূর্তে, এবং এসএসসি এডিট দেবে কি দেবে না। দেখুন, ক্লিয়ারলি এসএসসি যখন নোটিফিকেশন দিয়েছিল তারা জানিয়েছিল যে তারা এডিট দেবে না। এরপরে এখনো অবধি অফিসিয়ালভাবে কোনো নোটিফিকেশন দিয়ে এসএসসি জানায়নি যে তারা এডিট দেবে। শুধুমাত্র তারা এটুকু জানিয়েছে যে তারা ক্যাটাগরি ডিটেলসটা যেহেতু এই মুহূর্তে নিচ্ছে না, অতএব সেই অংশটা তারা পরিবর্তন করার জন্য পরবর্তীতে সুযোগ দেবে। কিন্তু এসএসসির হেল্পলাইন থেকে অনেকেই জানতে পেরেছেন ফোন করে যে এডিট দেওয়া হবে, বা অনেকেই বলছেন এসএসসির অফিসে গিয়েও যে এডিট দেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে এডিটটা যে কোন কোন অংশে দেওয়া হবে সেইটা কিন্তু নিশ্চিন্ত করে বলা যাচ্ছে না। তো সেক্ষেত্রে এখনো অবধি আনঅফিসিয়ালি বলা যাচ্ছে যে এডিট দেবে, কিন্তু অফিসিয়ালি ভাবে কোনো নোটিফিকেশন কিছু আসেনি যে এসএসসি এডিট দেবে। এবার এসএসসির ফর্ম ফিল আপে যদি কেউ ভুল করে থাকেন তাহলে আপনাদের উপায় কি, সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমি আপনাদেরকে যা যা আপনাদের কোয়ারিজ ছিল সেই কোয়ারিজগুলো এক এক করে আলোচনা করব। প্রথম হচ্ছে যে এসএসসির ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনারা ফটো এবং সিগনেচার আপলোডে অনেকেই ভুল করেছেন। তো এই ফটো এবং সিগনেচার আপলোডে যারা ভুল করেছেন তারা এবার কি করবেন, কিরকম করে ফটো এবং সিগনেচার আপলোড করতে হতো। দেখুন, এসএসসির যদি নোটিফিকেশনটি আমরা দেখি, একদম এসএসসি যেদিনকে ইনফরমেশন ব্রাউচারটা দিয়েছিল সেইখানে 16 নম্বর পয়েন্টে এসএসসি পরিষ্কার করেই কিন্তু বলে দিয়েছিল যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সাইন্ড আন্ডার অ্যাজ সফট কপি 30 কেবি টু 60 কেবি ইন সাইজ। তার মানে তারা ফটোর নিচে সিগনেচার করতে হবে সেটা তারা বলেই দিয়েছিল। এবার এইটা যারা তাড়াহুড়ো করে প্রথমের দিকে ফর্ম ফিল আপ করেছিলেন তারা বুঝতে পারেননি, তার ফলে তারা ফটো উইথ সিগনেচার আপলোড করতে পারেননি। তো সেই জায়গায় তারা এবার কি করবেন। তো দেখুন, ফটো এবং সিগনেচার যারা আপলোড করতে পারেননি তাদের ক্ষেত্রে এসএসসির এখনো অবধি যে এডিট পরিষ্কারভাবে দেবে এমনটা কিন্তু অফিসিয়ালভাবে বলেনি, তবে আনঅফিসিয়ালি তারা কেউ ফোন করলে বলেছে যে ফটো সিগনেচারের জায়গাটা তারা এডিট করতে দেবে বলেছে এটা। অন্য ক্ষেত্রে তারা এডিট দেবে কি দেবে না সে বিষয়ে কিছু বলেনি, তবে ফটো সিগনেচারের পার্টটা এবং ক্যাটাগরির পার্টটা তারা বলেছে এডিট দেবে। আবারও বলছি, এটা আনঅফিসিয়ালি, অফিসিয়ালভাবে তারা এই বিষয়ে কিছু বলেনি। তো এই ফটো এবং সিগনেচারের ক্ষেত্রে যারা ভুল করেছেন, বিশেষ করে ফটো সিগনেচারের ক্ষেত্রে সিগনেচারটা যারা দেননি তারা কি করবেন, তারা যদি এডিটের জন্য ওয়েট করেন সেটা নিজের দায়িত্বে করবেন। দেখুন, সেক্ষেত্রে অফিসিয়ালভাবে যখন কিছু আসেনি নোটিফিকেশন, তো আমি অসমর্থিত সূত্রে কেউ ফোন করেছেন, কেউ অফিসে গিয়েছেন, এসএসসি বলেছে এডিট দেবো ফটো সিগনেচারের পরিবর্তনের জন্য, তো সেইটাকে আমি
আপনাদেরকে অফিসিয়াল তথ্য বলে তো বলতে পারি না। তবে যদি ওয়েট করেন তাহলে ফটো সিগনেচারটা চেঞ্জ করতে পারেন। আর কেউ যদি মানে ওয়েট না করতে চান, মানে ধরুন কারোর অ্যাংজাইটি লেভেল প্রচুর হাই, সে এইটা নিয়েই বারবার চিন্তা করছেন, তার আর পড়াশোনা হচ্ছে না। তো সেক্ষেত্রে তার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য এসএসসি আরেকটা কথাও বলেছে যে আপনারা নতুন করে আবার ইমেল আইডি এবং মোবাইল নম্বর একটা নতুন দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নতুন করে ফর্ম ফিল আপ করতে পারেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ফটো সিগনেচার আপলোড করতে পারেন এবং নতুন করে আবার অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে, আপনার আবার ফর্ম ফিল আপের টাকাটা লাগবে, কিন্তু আপনি যে লেটেস্ট অ্যাপ্লিকেশনটা করবেন রেজিস্ট্রেশন করে, সেটাই আপনার ভ্যালিড হিসাবে গণ্য হবে এবং আগেরটা রিজেক্ট হয়ে যাবে। এবার এটা দেখুন আপনার উপর ডিপেন্ড করছে, আপনি এডিট দেবে এটা ভরসা করে যদি আপনি থাকেন, সেটা আপনার ব্যাপার। আবার আপনি যদি মনে করেন যে না, এই অ্যাংজাইটি লেভেলটা আমি আর সহ্য করতে পারছি না, আমি ফর্ম ফিল আপ আরেকটা করে ফেলবো, তাহলে সেটা আপনার ব্যাপার। তো ফটো সিগনেচারটা তাহলে কেমন হবে সেটা আপনারা একটু দেখে নিন। আপনাদের দেখুন, এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটো হবে এবং তার নিচে আপনারা ফুল সিগনেচার করবেন। এক্ষেত্রে সিগনেচারটা যদি ব্ল্যাক পেনে করেন তাহলে খুব ভালো হয়, এবং ফটো ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হবে, এবং লাইট কালারের একটা জামা বা শাড়ি পরে মেয়েরা যদি হন, বা আপনাদের পোশাক পরে লাইট কালারের পোশাকটা হলে খুব ভালো হয়। তো এরকম করবেন। এবার অনেকেই বলছেন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কি ম্যান্ডেটারি? দেখুন, এসএসসির এই যে নোটিফিকেশনে বলেনি, তবে যেখানে ফটো আপলোড হচ্ছে সেখানে ইনস্ট্রাকশনে তারা বলেছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিলে ভালো হয়। যে কোনো অফিসিয়াল ফর্ম ফিল আপের ক্ষেত্রে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন হয়। হোয়াইট ব্যাকগ্রাউন্ড না দিলেও এটার জন্য যে ফর্ম বাতিল হবে এমন নয়, তবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দেবেন। তো এইটা গেল একটি বিষয়। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা অনেকেই জানতে চাইছেন, একাডেমিক ডিটেলস। একাডেমিক ডিটেলস নিয়ে আপনারা অনেকেই একটি বিষয় মানে জানতে চাইছেন বারবার করে, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। আমরা যদি সরাসরি এসএসসির যে একাডেমিক ডিটেলসের পেজটা রয়েছে ফর্ম ফিল আপের, সেইটা যদি দেখি, দেখুন এসএসসি এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে একাডেমিক ডিটেলসের জায়গায় আপনি সমস্ত কিছু সঠিকভাবে ভরবেন, এটা বলে দিচ্ছে কেয়ারফুলি। এই যে জায়গাটা, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, রেড কালারের ক্রস করে এই জায়গাটা বলছে। দেখুন এই যে অংশটা, এখানে এসএসসি বলছে প্লিজ এন্টার অল রিকোয়ার্ড ফিল্ডস কেয়ারফুলি অ্যান্ড কারেক্টলি। অর্থাৎ প্রত্যেকটি ফিল্ডকে এসএসসি খুব কেয়ারফুলি এবং কারেক্টলি আপনাকে পূরণ করার জন্য বলছে। তারপরে দেখুন, এসএসসি এখানে আপনার কাছে মাধ্যমিকের নম্বর চাইছে, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ব্যাচেলর অফ এডুকেশন, ট্রেনিং টাইপ, এবং তারপরে তারা বলছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন। তারপরে তারা আপনাকে এটা সাবমিট করতে বলছে। এবার দেখুন, প্রত্যেকটি কোয়ালিফিকেশনের গায়ে কিন্তু একটা করে রেড স্টার তারা দিয়েছে। রেড স্টারের অর্থটা হচ্ছে একটা ম্যান্ডেটরি ফিল্ডকে রেড স্টার হিসেবে বোঝানো হয়। তো এখানে দেখুন, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের এই বিষয়টা নিয়ে আপনাদের প্রশ্ন, বিশেষ করে নবম দশমে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যেটা অনেকেই করেছেন, যে হায়ার মার্কস যেটার ছিল, মানে ধরুন কারোর গ্র্যাজুয়েশনে 60% নেই বা 50% নেই, কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনে আছে, তো সে কি করেছেন, সে শুধু পোস্ট গ্র্যাজুয়েশনের নম্বরটিই দিয়েছেন, গ্র্যাজুয়েশনের ঘরটিকে ফাঁকা রেখে দিয়েছেন। তো এই জায়গাটি অনেকেই করেছেন। কেন করেছেন আমি জানি না। যারা করেছেন তাদের যে ভুল হয়েছে আমি বলছি না, কিন্তু প্রত্যেকটি নম্বর দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। এক্ষেত্রে দেখুন, নোটিফিকেশন, গেজেট বা ফর্ম ফিল আপের যে ইনফরমেশন ব্রাউচার, সেখানে কোথাও এসএসসি কিন্তু এমন করতে আপনাদেরকে বলেনি। এসএসসি যেটা বলেছে যে 9-10 ক্ষেত্রে যেটা হায়ার মার্কস, গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে কনসার্নড সাবজেক্টে যেটি আপনি অ্যাপ্লাই করবেন, মানে ধরুন আপনি হিস্ট্রি বা জিওগ্রাফিতে গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করছেন এবং আপনার হিস্ট্রি বা জিওগ্রাফিতে পোস্ট গ্র্যাজুয়েশনেরও রয়েছে, তাহলে যে মার্কসটা হায়ার, যে লেভেলে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন, সেইটা তারা অটোমেটিকলি ক্যালকুলেট করবে। কিন্তু এই যে একাডেমিকের ঘর, সেই ঘরটাতে যে আপনাকে মানে যে মার্কসটা হায়ার সেটাই দিতে হবে, যেটা লোয়ার সেটা দেবেন না, এমন কোথাও তারা বলেনি। রাদার তারা এখানে পরিষ্কার আপনাকে বলেছে প্লিজ এন্টার অল রিকোয়ার্ড ফিল্ডস কেয়ারফুলি অ্যান্ড কারেক্টলি, এবং তারপরে আপনাকে প্রত্যেকটা ফিল্ডে একটা করে রেড স্টার দিয়েছে, মানে প্রত্যেকটা ঘর আপনি পূরণ করুন, আপনার যা যা ম্যান্ডেটারি কোয়ালিফিকেশন আপনার রয়েছে, এবং তারা এই জায়গাটায় যেটা অ্যাডিশনাল কোয়ালিফিকেশন হিসাবে আপনার যে ডিগ্রি বা ডিপ্লোমা কিছু করা থাকলে সেটাও তারা চেয়েছে। এবার এই জায়গাটা নিয়ে অনেকেই যেটা করেছেন, পোস্ট গ্র্যাজুয়েশনের নম্বর দিয়েছেন, গ্র্যাজুয়েশনের নম্বরটা দেননি যাদের কম রয়েছে তারা। তো তারা এবার সংশয়ে ভুগছেন যে আপনারা কি ভুল করেছেন। দেখুন, এটা ভুল ঠিকের ব্যাপার নয়। এক্ষেত্রে ফর্মটা যখন সাবমিট হয়েছে আপনার, তখন আপনাকে যে ক্যানসেল করা হবে তা নয়। আপনি পরীক্ষায় বসতে পারবেন বলে আমাদের মনে হয়, কোনো সমস্যা নেই। কিন্তু
যে পুরো ফিল্ডটাকে ফিল আপ করা আপনার উচিত ছিল। আরেকটি বিষয় যে এখানে কিন্তু অনেকেই যেটা ভুল করছেন যে এটাকে প্রথম যখন আপনারা তৈরি করছেন একটি রেজিস্ট্রেশন, তারপরে একটি জেনারেল প্রোফাইল আপনার তৈরি হচ্ছে এসএসসির ওয়েবসাইটে। এই জেনারেল প্রোফাইলটা কিন্তু যে 9-10 বা 11-12 এ অ্যাপ্লাইয়ের জন্য এরকমটা নয়। এটাতে আপনি হয়তো ভবিষ্যতে আপার প্রাইমারিতেও অ্যাপ্লাই করতে পারেন এই প্রোফাইলের দ্বারা। তো এই প্রোফাইলের রেসপেক্টে আপনাকে এরপরে অ্যাপ্লাই করতে হচ্ছে। মানে আগে প্রোফাইলটা দেখবেন আপনি ফাইনালাইজ করছেন, তারপরে আপনি অ্যাপ্লাই করছেন। মানে প্রোফাইলের সাথে আপনার ওই যে অ্যাপ্লাইটা, সেটার সাথে কোনো রিলেশনশিপ নেই। আপনি আগে প্রোফাইল তৈরি করছেন, তারপরে একটা জেনারেল প্রোফাইল তৈরি হচ্ছে, তারপরে আপনি এবার 9-10 এবং 11-12 এ অ্যাপ্লাই করছেন এবং প্রোফাইলের যার তথ্য সেটা কিন্তু দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় প্রোফাইলটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বিষয়। এই জায়গায় আমার মনে হয় সমস্ত তথ্য দেওয়া আপনাদের উচিত ছিল। তবে যারা দেননি তাদের সমস্যা হবে বলে মনে হচ্ছে না। আমি বলব না আপনাদেরকে যে আপনাদের সমস্যা হবে। এখনো অবধি যারা ফর্ম ফিল আপে দেননি বা দেবো করছেন, তারা কিন্তু পুরো ফিল্ডটাকেই ফিল আপ করবেন, কোনো সমস্যা হবে না। যারা ভয় করছেন, যারা দিয়েছেন যে আপনারা হয়তো গ্র্যাজুয়েশনটা দিয়েছেন, গ্র্যাজুয়েশনে কম নম্বর মানে গ্র্যাজুয়েশনে আপনাকে কম নম্বরটাই ধরবে, এমনটা নয়। এসএসসি যেটা হায়ার মার্কস আপনার রয়েছে সেটা ধরবে। আগের বছরও এরকমটাই করেছিল এসএসসি 9-10 এর ক্ষেত্রে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের ক্লিয়ার হলো। এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখুন যে এসএসসি যে ইনফরমেশন ব্রাউচারটি দিয়েছে, সেখানে এসএসসি একটা ডেমো ফর্ম ফিল আপ করে দেখিয়েছিল আপনাদেরকে। সেইটা দেখুন, এখানে একটা ক্যান্ডিডেটের ডেমো ফর্ম ফিল আপ করা হয়েছে এবং সেখানে সেই ক্যান্ডিডেটটা দেখুন 9-10 এ অ্যাপ্লাই করছে। দেখুন 9-10 এর ক্লাস লেভেলের জায়গায় টিক দেওয়া আছে। তারপরে দেখুন, আমি তার যদি একাডেমিকের জায়গাটা দেখি, এবার এই ক্যান্ডিডেটের রেসপেক্টে এসএসসি যে একাডেমিকের জায়গাটা ফিল্ড করেছে দেখুন, সেখানে কিন্তু এসএসসি প্রত্যেকটি ঘর দেখুন এখানে এসএসসি পুট আপ করেছে। এখানে এসএসসি দেখুন 10th, 12th, তারপরে দেখুন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ট্রেনিং টাইপ, ব্যাচেলর অফ এডুকেশন এবং অ্যাডিশনাল কোয়ালিফিকেশনও এসএসসি দিয়েছে। যদিও এটা অপশনাল, এটা দেওয়ার প্রয়োজন নেই, যাদের নেই তারা। কিন্তু এসএসসি দেখুন এখানে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন দুটোই দিয়েছে। এক্ষেত্রে দেখুন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনে নম্বর ৮০ থাকলেও এসএসসি দুটোই দিয়েছে, যেকোনো একটা দেয়নি কিন্তু। তো 9-10 এ অ্যাপ্লাই করেছে তার জন্য। তো এটা আপনারা বুঝতে পারলেন যে তার মানে সবগুলোই দেওয়া উচিত ছিল। যারা দেননি তারাও যে ভুল করেছেন এমন নয়। তারা মানে তাদের বিষয়টাও অ্যাকসেপ্ট হবে, যেহেতু পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেও আপনার সমস্যা নেই 9-10 এর ক্ষেত্রে, এবং 11-12 তো শুধু পোস্ট গ্র্যাজুয়েশনটাই দেখা হয়, তার ফলে সমস্যা নেই। কিন্তু সমস্তটাই দেওয়া উচিত। পরিশেষে বলব যে এক্ষেত্রে প্রোফাইল তৈরি করার সময় আপনারা সকলেই কিন্তু পুরো নাম্বারটা দেবেন। যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছেন, যারা গ্র্যাজুয়েশনটা দেননি, তারা যে ভুল করেছেন এমন নয়। তাদের ফর্মটাতে কোনো সমস্যা হবে না। আমি রিপিটেডলি বলছি, যতটুকু আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, তাদের সমস্যা হবে না। কিন্তু যারা নতুন ফর্ম ফিল আপ করবেন, তারা কিন্তু সমস্ত ডকুমেন্ট মানে সমস্ত কোয়ালিফিকেশনটা দেবেন। আপনার যেটা রয়েছে সঠিকটা দিন। এবার দেখুন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকের ক্ষেত্রে মিডিয়াম ইনস্ট্রাকশনের ক্ষেত্রে অনেকেই বুঝতে পারছেন না। এই নিয়ে আমি ডিটেলসে বলেছি যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বিষয়টি হচ্ছে, আপনি যে মাধ্যম ভ্যাকান্সিতে অ্যাপ্লাই করবেন, মানে ধরুন আপনি বাংলা মাধ্যমে স্কুলে গিয়ে পড়াবেন, তাহলে সেই বাংলা ভাষাটা আপনি কোন লেভেলে পড়েছেন। আপনি কোন মাধ্যমে পড়াশোনা করেছেন তা নয়। মানে আপনার যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কি ছিল সেটা নয়। আপনার মানে যে মিডিয়ামে আপনি পড়াবেন সেই ভাষাটা আপনি কোন লেভেলে পড়েছেন। মাধ্যমিকে আপনার বাংলা ছিল কিনা, সেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ যাই হোক না কেন পড়েছেন কিনা, উচ্চ মাধ্যমিকে বাংলা ভাষা ছিল কিনা, যদি আপনি বেঙ্গলি মিডিয়ামে অ্যাপ্লাই করে থাকেন, গ্র্যাজুয়েশনে আপনার বাংলা ছিল কিনা, এই বিষয়টা। তারপরে কিন্তু যদি পোস্ট গ্র্যাজুয়েশনে কেউ বাংলা নিয়ে পড়ে থাকেন তাহলে সেটা। এবার যে লেভেলে পড়েছেন সেটা দেবেন, এটা নিয়ে কোনো ডিসপিউট থাকার কথা নয়। আরেকটি বিষয় আপনারা জানতে চাইছেন যে অ্যাড্রেসের ক্ষেত্রে অনেকেই হয়তো পোস্ট অফিস লেখেননি বা ব্লকের নাম লেখেননি, সেটা নিয়েও চিন্তা করছেন। দেখুন অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার ভিলেজ, আপনার ডিস্ট্রিক্ট আর স্টেট, এগুলো তো স্টেটটা তো অটোমেটিকলি ওয়েস্ট বেঙ্গল থাকছে। আপনার ডিস্ট্রিক্ট, আপনার ভিলেজ এবং আপনার পিন নম্বর, এগুলো যদি সঠিক থাকে কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে ব্লক বা পোস্ট অফিস আপনি দিয়েছেন কি দেননি এটা খুব একটা বিষয় নয়। এই নিয়ে কেউ চিন্তা করবেন না। যদি পিন নাম্বার, ডিস্ট্রিক্ট সঠিক থাকে, ভিলেজ আপনি সঠিক দিয়ে থাকেন, তাহলে সমস্যা নেই অ্যাড্রেসের ক্ষেত্রে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অনেকেই একটা মানে এর ভিত্তিতে, একটা প্রোফাইলের ভিত্তিতে হয়তো একটা লেভেলে মানে হয়তো 9-10 বা 11-12 এ ডবল অ্যাপ্লাই করে ফেলেছেন বা ডবল পেমেন্ট করেছেন, বা হয়তো একটা পেমেন্ট করেছেন, একটা করেননি। তারাও চিন্তা করছেন, তাদের চিন্তার কিছু নেই। আপনি যতবারই পেমেন্ট করুন না কেন, আপনার যে লাস্ট পেমেন্টটা সেটাই ভ্যালিড হবে সেই অ্যাপ্লিকেশনের বেসিসে। অর্থাৎ আপনি 9-10 এ ধরুন 5 বার পেমেন্ট করলেন একটা অ্যাপ্লিকেশন মানে একটা ক্যান্ডিডেট আইডির ভিত্তিতে, তাহলে লাস্ট যে পেমেন্টটা হলো সেটাই কিন্তু ভ্যালিড আপনার। তো এই হচ্ছে বিষয়। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফিমেল যারা মহিলা বিবাহিত,
তারা কি নাম দেবেন এখন ফর্ম ফিল আপের ক্ষেত্রে, বা আপনারা অলরেডি হয়তো ফর্ম ফিল আপ করে ফেলেছেন, তো সঠিকটা কি কি সেটা আমি আপনাদেরকে বলছি। এসএসসি দেখুন তাদের ইনফরমেশন ব্রাউচারে তারা পরিষ্কার এবং তারা নোটিফিকেশনেও বলেছে যে আপনার নাম এবং আপনার বাবার নামটা আপনার যে মাধ্যমিকের যে সার্টিফিকেট সেখানে যা রয়েছে সেইটাই কিন্তু আপনাকে দিতে হবে। তার মানে বিবাহিত মহিলা যারা রয়েছেন তাদের মাধ্যমিকের সার্টিফিকেটে আপনার যে নামটি রয়েছে সেটিই দেবেন এবং সেই নামেই আপনি ফটোর নিচে সিগনেচার করবেন। এবার আপনাদের অনেকের প্রশ্ন যে তাহলে আপনাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলোতে হয়তো আপনাদের নাম পরিবর্তন হয়ে গেছে, আপনাদের হয়তো সারনেম নতুন অ্যাড হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা তাহলে সমস্যায় পড়বেন কি ভেরিফিকেশনে? দেখুন কিচ্ছু সমস্যা হবে না। এক্ষেত্রে আপনাদের প্রত্যেকের হয়তো ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেটটা আপনারা ভেরিফিকেশনে দেখাবেন, কোনো সমস্যা নেই। এবং এছাড়াও আপনারা যখন ভেরিফিকেশনে ডাক পাবেন তখন আপনারা একটা কাজ করবেন যে একটা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আপনারা এফিডেভিট করবেন এবং সেখানে আপনারা এই এফিডেভিটে এটাই লিখবেন যে আপনার যে নাম সেই নামটি পরিবর্তন হয়েছে বিবাহের পর, এবং বিবাহের যে সার্টিফিকেট নম্বর সেটা আপনি দেবেন এবং তারপরে আপনার যে মাধ্যমিকের যে মানে নামটা ছিল এবং এই যে আপনার বর্তমান এখন নাম আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডে যেটা রয়েছে সেই দুটো নামই মানে একজন ব্যক্তির এবং এটা সেম, এরকম একটা ফরম্যাটে দেখুন আপনি কোর্টে গেলে উকিলরা আপনাকে এই বিষয়টা করে দেবে, কোনো সমস্যা নেই। একটা এফিডেভিট নিয়ে আপনি ভেরিফিকেশনে যাবেন এবং ম্যারেজ সার্টিফিকেট আপনার তো অবশ্যই থাকবে, ভেরিফিকেশনে কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে বিষয়। এবং আপনার নামটা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী দেবেন এবং সিগনেচারটাও আপনার, যেহেতু আপনি নাম ওইটা দিচ্ছেন তার ফলে সিগনেচারটাও আপনাকে সেটাই করতে হবে। তো এই হচ্ছে বিষয় ফিমেল মহিলাদের ক্ষেত্রে। এবং ফিমেল মহিলাদের ক্ষেত্রে অ্যাড্রেসটাও আমি বলে রাখি, যেটা প্রেজেন্ট অ্যাড্রেস সেটাই দেবেন। অর্থাৎ অ্যাড্রেসটা আপনি বর্তমানে আপনার যে শ্বশুরবাড়ি যেখানে আপনি রয়েছেন সেই অ্যাড্রেসটাই দেবেন। আপনার যেটা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডে যেটা রয়েছে বর্তমান অ্যাড্রেস প্রেজেন্ট সেটা আপনি দেবেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে অ্যাড্রেস আপনার বাবার বাড়ির দিতে হবে না। তো এই হচ্ছে বিষয়। তো এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে বয়সের ছাড় কারা পাবেন। দেখুন মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী এসএসসি যে বয়সের ছাড়টা দিচ্ছে শুধুমাত্র অ্যাপয়েন্টেড টিচারদের জন্য, যারা ডিসেবলড এবং যারা আনটেন্টেড টিচার তাদেরকেই। বাকি কিন্তু 2016 সালে যারা পরীক্ষায় বসেছিলেন এমন প্রার্থীদের যারা সাকসেসফুল নয় তাদেরকে কিন্তু, মানে যারা অ্যাপয়েন্টেড টিচার নয় তাদেরকে ছাড়া বাকিদেরকে কিন্তু এসএসসি এই বয়সের ছাড়টা দিচ্ছেন না বলে আমরা জানতে পারছি। তো এই জায়গাটায় কিন্তু শুধুমাত্র যারা অ্যাপয়েন্টেড টিচার ছিলেন 2016 সালের এবং যারা আনটেন্টেড এবং যারা ডিসেবলড ছিলেন তারাই এই বয়সের ছাড়টা পাচ্ছেন, বাকিরা কিন্তু পাচ্ছেন না। এবার যারা এসসি, এসটি, ওবিসি, পিএইচ তাদের ক্ষেত্রে বয়সের ছাড় অবশ্যই তারা তাদের যে এজ রিল্যাক্সেশন ক্রাইটেরিয়া অনুযায়ী সেটা পাবেন। তাদের নম্বরের ক্ষেত্রেও যে 50% নম্বরের যে বারটা রয়েছে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে, সেক্ষেত্রে সেই ছাড়টাও তারা পাবেন। আরেকটি বিষয় আপনারা জানতে চাইছেন যে ক্যাটাগরি ডিটেলসের বিষয়টা, অর্থাৎ এখন তো ক্যাটাগরি সিলেক্ট করতে হচ্ছে না, তো ক্যাটাগরিটা কবে দেবে? দেখুন সেটা এসএসসি অলরেডি নোটিফিকেশন দিয়ে বলেছে যে সেইটা তারা দেবে, সেটা নিয়ে আপনাদের চিন্তা করার কারণ নেই। এখন যেমন করে এসএসসি ফর্ম ফিল আপ করতে বলছে তেমন করেই করুন, পরবর্তীতে নোটিফিকেশন দিলে আমরা যারা ইউটিউবে রয়েছে তারা অবশ্যই ইনফর্ম করব, আপনারাও সেই হিসাবে ফর্মটা তখন কারেক্ট মানে এডিট করে নেবেন। এই হচ্ছে বিষয়। আর আরেকটা হচ্ছে লাস্ট এবার যে যদি কেউ ফর্মে ভুল করে থাকেন, যেটা আমি বারবার বলছিলাম যে ভুল করে থাকেন, ধরুন আপনার নিজের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ভ্যাকান্সি মিডিয়াম, সাবজেক্ট অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, রিলিজিয়ান এবং একাডেমিক ডিটেলসে ধরুন আপনি কিছু ভুল করে ফেলেছেন, আপনার নম্বরের দেওয়ার ক্ষেত্রে কিছু ভুল, পাসিং ইয়ারে ভুল করে ফেলেছেন, অথবা আপনার ইউনিভার্সিটির নাম ভুল, কি যাবতীয় একটা ডিটেলসে আপনি কিছু একটা ভুল করে ফেলেছেন যেটা আপনার সঠিক তথ্য নয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখুন এই বিষয়ে আমি বলবো যে এসএসসি যেটা বলছে যে ভুল করলে আপনি আবার নতুন ইমেল আইডি, নতুন মোবাইল নাম্বার দিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করে প্রোফাইল তৈরি করে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার যে লাস্ট অ্যাপ্লিকেশনটা সেটাই কিন্তু ভ্যালিড বলে গণ্য হবে, এমনটাই কিন্তু এসএসসি সূত্র মারফত জানা যাচ্ছে। বিভিন্ন জন এসএসসির কাছ থেকে খবর নিয়ে এমনটাই কিন্তু জেনেছেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা কিছু ভুল করেছেন, তারা হয়তো প্রচণ্ড মেন্টাল কন্ডিশনে রয়েছেন এই মুহূর্তে যে এটা ভুল হয়ে গেছে সেটা ভুল হয়ে গেছে, তো তার জন্য তারা নতুন ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফর্মটা ফিল আপ করে রেখে দিতে পারেন। পরবর্তীতে এডিট দেবে কি দেবে না সেটা নিয়ে তো গ্যারান্টি করে বলা যাচ্ছে না, তো নোটিফিকেশন দিলে সেটা বোঝা যাবে। এই হচ্ছে বিষয়। আর লাস্ট এবার যে এসএসসি পরীক্ষা কবে নাগাদ হবে,
এসএসসি তাদের নোটিফিকেশনে জানিয়েছিল যে সেপ্টেম্বরের ফার্স্ট উইক নাগাদ পরীক্ষা নেবে। মিডিয়া মারফত জানা যাচ্ছে এই অনুযায়ী এসএসসি ব্যবস্থা গ্রহণ করছে, সেন্টার খুঁজছে এবং তারা যে দুটো পরীক্ষা মানে ধরুন 9, 10 এবং 11, 12 সেটা দুটো ডেটে নেবে এমনটাও শোনা যাচ্ছে। আগেরবারেও এটা দুটো ডেটে হয়েছিল, মানে দুটো সপ্তাহে, একটা সপ্তাহের একটা রোববারে একটা পরীক্ষা এবং পরের সপ্তাহের আরেকটা রবিবারে আরেকটা পরীক্ষা, এমন করে হয়েছিল আগেরবারে। প্রথমে 9, 10 হয়েছিল, পরে 11, 12 হয়েছিল। তো সেক্ষেত্রে এসএসসি যে পরীক্ষা 1 সেপ্টেম্বর হবে এমনটাই ধরে কিন্তু আপনারা এগিয়ে চলুন। এক্ষেত্রে হয়তো কোর্ট কেস চলছে, নানান বিষয় চলছে, তো সেগুলো দেখুন অবশ্যই সেগুলো প্রভাব পড়বে যদি কোনো অর্ডার আসে এসএসসির বিরুদ্ধে। কিন্তু আপাততভাবে এখনো অবধি পরীক্ষা বন্ধ থাকবে বা ফর্ম ফিল আপ বন্ধ থাকবে, নতুন প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না, কোন নিয়মে পরীক্ষা হবে এই নিয়ে কিন্তু এখনো অবধি কোর্টের যেহেতু কোনো অর্ডার আসেনি, তো সেই বিষয়ে কিন্তু পরীক্ষা সেপ্টেম্বরে হবে এমনটাই আপনারা ধরে এগিয়ে চলুন। যেহেতু এটা সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হচ্ছে, অতএব কোর্ট এবং মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি, ডিভিশন বেঞ্চের বিচারপতি এনারাও পরিষ্কার করে বলেছেন যে এই কোনো বিষয়ে কিন্তু এই টাইম যে শিডিউলটা মহামান্য সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছেন যে 31 ডিসেম্বরের মধ্যে এসএসসিকে এই পুরো প্রক্রিয়াটি শেষ করতে হবে, সেই জায়গায় তারা কিন্তু হস্তক্ষেপ করবেন না। তার মানে পরীক্ষার বিষয়ে এসএসসিকে কিন্তু সেপ্টেম্বর মধ্যেই পরীক্ষা নিতে হবে। সেপ্টেম্বরের কিন্তু 20 তারিখের পরে আবার পুজো রয়েছে। তার ফলে সেপ্টেম্বরের যদি ফার্স্ট উইকের দিকে এসএসসি পরীক্ষা না নিতে পারে তাহলে সেপ্টেম্বরের মানে লাস্টের দিকে আর এসএসসি পরীক্ষা নিতে পারবেন না, তাহলে আবার অক্টোবর চলে যাবে। তার জন্য সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হবে এমনটা ধরে এগোন। পরবর্তীতে কি হয় দেখা যাবে। আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তারা প্রিপারেশন নিন। আর ফর্ম ফিল আপ রিলেটেড এই যে ডাউটগুলো আমি আশা করি আপনাদের সাথে ক্লিয়ার করতে পেরেছি। দেখুন ফর্ম ফিল আপ খুব সহজ সরল। আর আরেকটি বিষয়, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অনেকেই বলছেন যে পাসের নাম্বার কিভাবে মানে দেবো, অনার্সের নাম্বার দেবো কিনা। দেখুন এক্ষেত্রে এসএসসি পরিষ্কার বলেছে আপনি অনার্সের নাম্বার দিতে পারেন, পাসের নাম্বার দিতে পারেন, পাস অনার্স মিলিয়ে দিতে পারেন। এক্ষেত্রে কোনো বার আপনার জন্য নেই, আপনি যেটা আপনার মনে হবে সুইটেবল আপনি সেটা দেবেন। এবার সাবজেক্ট কম্বিনেশনের বিষয়গুলো আপনারা সকলেই বুঝে গেছেন। আর মাস্টার ডিগ্রির বিষয়টা যাদের কোনো 50% নেই গ্র্যাজুয়েশনে, তারা কিন্তু মাস্টার ডিগ্রিতে 50% থাকলেও পরীক্ষায় বসতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা অ্যাপিয়ারিং বিএড যাদের এখনো অবধি কোয়ালিফিকেশন কমপ্লিট হয়নি তারা কিন্তু পরীক্ষায় বসতে পারছেন না লাস্ট ডেট ফর্ম ফিল আপের আগে, যদি না তাদের রেজাল্ট ডিক্লেয়ার হয় তার আগে অবধি। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। ভিডিওটি হয়তো আপনাদের সাথে হেল্পফুল হলো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।